আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষায় থাকবে। ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 70, আর সময় তোমাদের থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তোমাদের থাকবে হরিচরণ বন্দ্যোপাধ্যায়, ঘুরে দাঁড়াও, শুভা, পরাজয়, মাসি পিসি, টিকিটের অ্যালবাম, লোকটা জানলই না। তাছাড়া তোমাদের ছোটদের পথের পাঁচালী থেকে থাকবে 49 থেকে 27 পরিচ্ছেদ, আর ভাষাচর্চা অর্থাৎ তোমাদের ব্যাকরণ বই থেকে থাকবে সমাস, বাক্যের ভাব ও রূপান্তর, সাধু ও চলিত রীতি, পত্র রচনা, প্রবন্ধ রচনা, অশুদ্ধি সংশোধন। এবার তোমরা প্রশ্ন কাঠামোটা দেখে নাও। তোমাদের গদ্য থেকে থাকবে 20 নম্বর, কবিতা থেকে 20 নম্বর, ব্যাকরণ থেকে 10 নম্বর, সহায়ক পাঠ থেকে 10 নম্বর, আর নিমিত্ত থেকে থাকবে 10 নম্বর। তাহলে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্র দেখে নেব। বিভিন্ন স্কুলে কিন্তু ফার্স্ট সামেটিভ এবং সেকেন্ড সামেটিভের কিছু অংশতেও কিন্তু প্রশ্ন থাকবে। তোমরা কিন্তু বিশেষ করে সেকেন্ড সামেটিভেরগুলো কিন্তু ভালো করে পড়বে। এই কিন্তু আমরা অষ্টম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্পটিকে বেছে নাও, যে কোনো তিনটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, সুভাষচন্দ্রের মধ্যে বন্দিদ্বয় সাধারণত একটা আধ্যাত্মিক দার্শনিক কবি না জাতীয়তাবাদী ভাব মানুষের অন্তরে শক্তির সঞ্চার করে? উত্তর হবে জাতীয়তাবাদী ভাব মানুষের অন্তরে শক্তির সঞ্চার করে। তুমি আমায় ফোন করবে কোনো দিন ভাবতেও পারিনি। বক্তা হলেন রঞ্জন নান্ডুদা, স্বপনদা না ঘোষদা? উত্তর হবে স্বপনদা। শহরে 110, 144, 150, 158 ধারা আর কারফিউ জারি হয়েছে। উত্তর হবে 144 ধারা আর কারফিউ জারি হয়েছে। হরিচরণ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের কাজে যোগ দিয়েছিলেন 1309, 1301, 1313, 1330 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1309 সালে। পরের প্রশ্ন, তোর অ্যালবামটা ডাস্টবিনে রাখার যোগ্য। রাজাপ্পা কি কথা বলেছিল? নাগরাজন, কৃষ্ণান, কামাক্ষী, সুন্দরস্বামী? উত্তর হবে কৃষ্ণান। শুভার বাবা মা তার বিবাহ দিয়েছিলেন চণ্ডীপুর গ্রামেই কলকাতায় এনে পার্শ্ববর্তী গ্রামে বরপক্ষের গ্রামে? উত্তর হবে কলকাতায় এনে। 2 দাগে রয়েছে খুব সংক্ষেপে নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন কেন? ভারত বিদ্বেষী ইংরেজ অধ্যাপক ওটেনকে প্রহারের অভিযোগে সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন। ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী, প্রাণী দুটির পরিচয় দাও। দুটি প্রাণী বলতে একজন মাঝি এবং অন্যজন সুতাকলের মজুরকে বোঝানো হয়েছে। শুভার প্রকৃত নাম কি? শুভার প্রকৃত নাম সুভাষিনী। কে শুভাকে সু বলে ডাকত? প্রতাপ শুভাকে সু বলে ডাকত। গঙ্গার পাড়ে গিয়ে কোন দৃশ্য রঞ্জনের চোখে ভেসে উঠল? ব্যথিত মন নিয়ে গঙ্গার পাড়ে গিয়ে রঞ্জন দেখেছিল জলের ছোট ছোট ঢেউ, দূরে নোঙর করা কয়েকটা ছোট বড় জাহাজ, অনেকগুলো নৌকা, ফেরি স্টিমার রয়েছে। ব্যাপারটা কি হলো বুঝতে একটু সময় লাগলো সমর্থকদের। এখানে কোন ব্যাপারটার কথা বলা হয়েছে? যুবভারতী ক্রীড়াঙ্গনে রঞ্জন সরকারের ব্যাগভলিতে করা গোলের বিষয়টি বুঝতে একটু সময় লেগেছিল দর্শকদের। রাজাপ্পা কিভাবে তার অমূল্য ডাকটিকিটগুলি সংগ্রহ করত? রাজাপ্পা অনেক খোঁজখবর নিয়ে অত্যন্ত কষ্ট স্বীকার করে তার অমূল্য ডাকটিকিটগুলি সংগ্রহ করত। নাগরাজনের অ্যালবামটি তাকে কে উপহার দিয়েছিল? নাগরাজনের অ্যালবামটি তার কাকা উপহার দিয়েছিল। 3 দাগে রয়েছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল। ডাস্টবিন নড়ে ওঠার অব্যাহতির পরে কী দেখা গেল? দুটো রাস্তার সংযোগস্থলে একটি ডাস্টবিন পড়েছিল। সেই ডাস্টবিনের কাছে আশ্রয় নেওয়ার সময় স্পষ্টই বোঝা যায় আর একজন মানুষ সেখানে আছে। তখন একে অন্যের প্রতি সন্দেহ করে। প্রথমে মনে হয় নিশ্চয়ই কোনো চতুষ্পদী প্রাণী এখানে আছে। এক সময়
খানিকটা ভয় ও কৌতূহলের সঙ্গে দেখা যায় ডাস্টবিনের ওপাশ থেকে আর একজন মানুষ একই ভয় ও আতঙ্ক নিয়ে অন্যজনকে বোঝার চেষ্টা করছে। সুতরাং আদাব গল্পে ভীতপ্রদ একটি পরিবেশ তৈরি করার জন্যে লেখক ডাস্টবিন নড়ে ওঠার প্রসঙ্গকে গুরুত্ব দিয়েছেন। পরের প্রশ্ন, হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রাবন্ধিক হীরেন্দ্রনাথ দত্ত তার অনুরাগ কীভাবে ব্যক্ত করেছেন তা বিশদভাবে আলোচনা করো। প্রাবন্ধিক হীরেন্দ্রনাথ দত্ত ব্যক্তিগতভাবে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজেকে অনেক ঋণী বলে মনে করেছেন। প্রাবন্ধিক খুব কাছের থেকে তাকে দেখার সৌভাগ্য অর্জন করেছিলেন। গ্রন্থাগারের ছোট একটি ঘরে হরিচরণ বাবু থাকতেন। তখন বঙ্গীয় শব্দকোষ গ্রন্থের প্রকাশনার কাজ শুরু হয়নি, যদিও গ্রন্থ লেখার কাজ সমাপ্ত হয়ে গিয়েছে। জীবনের সবথেকে মহার্ঘ কর্ম তিনি সমাপ্ত করেছেন। প্রাবন্ধিকের মতে তিনি একজন প্রসন্নচিত্ত ও সাধক মনের মানুষ ছিলেন, আর এজন্য অকৃত্রিম পরিশ্রমের ফলস্বরূপে ভবিষ্যতের হাতে তুলে দিয়েছেন বঙ্গীয় শব্দকোষের মতো এই মহামূল্যবান সম্পদ। ঠিক 1 বছর আগের ঘটনা। 1 বছর আগে কোন ঘটনা ঘটেছিল? ঠিক 1 বছর আগের ঘটনা বলতে ক্লাবের সম্পাদক ও কোচ কীভাবে দল গঠন করবে সেই আলোচনা করার কথা বলা হয়েছে। তারা 1 বছর আগেও জানতে চেয়েছিলেন দলে কারা কারা থাকবে, অর্থাৎ স্পষ্টই রঞ্জন সরকার উপলব্ধি করতে পারে 1 বছর আগেও তাকে ক্লাব কতখানি গুরুত্ব দিত। 4 দাগে রয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান 5 করে, 5 গুণ 2 = 10। প্রথম, সুভার সঙ্গে মনুষ্যেতর প্রাণীর বন্ধুত্ব কেমন ছিল তা লেখো। চণ্ডীপুর গ্রামে সমবয়সী বালক বালিকারা সুভার কথা না বুঝলেও রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, সুভার যে গুটিকত অন্তরঙ্গ বন্ধুদল ছিল না তা নহে। এই অন্তরঙ্গ বন্ধুরা হলো 1 গোয়ালের 2টি গাভী, 2 ছাগল, 3 বিড়াল শাবক। শেষের দুটি প্রাণীর সঙ্গে সমকক্ষভাবে মৈত্রী না থাকলেও এরা যথেষ্ট আনুগত্য প্রকাশ করত, কিন্তু সর্বাসী ও পাঙ্গুলির সঙ্গে সুভার আন্তরিক হৃদয়তা বা অন্তরঙ্গ বন্ধুত্বের গাঢ় সম্পর্ক গড়ে উঠেছিল। সুভা কখন মিনতি করছে তা তারা মানুষের অপেক্ষা ভালো বুঝতে পারত। এই দুটি গাভী সুভার মনের সমস্ত অনুভূতি উপলব্ধি করতে পারত, ফলে সুভার সঙ্গে মনুষ্যেতর প্রাণের সম্পর্ক রচিত হয়েছিল। এত দুঃখ এত ব্যথা সে কখনো পায়নি। এই দুঃখ যন্ত্রণার দিনে কীভাবে অতীতের সুন্দর দিনগুলির কথা রঞ্জনের মনে এসেছে। দুঃখ কষ্টের দিনে রঞ্জনের অতীতের দিনগুলির কথা মনে পড়েছিল। প্রতি বছর বারপুজোর সময় তার কাছে ফোন আসত। ফোন করতেন ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি ও পদস্থ সদস্যরা। ভোরবেলাতেই তার বাড়ির সামনে গাড়ি এসে দাঁড়াতো তাকে মাঠে নিয়ে যাওয়ার জন্য। রঞ্জন গাড়ি এলেই মাঠের দিকে রওনা হতো। এভাবে অতীতের সেই মধুর দিনগুলি তার মনে পড়েছিল। রাজাপ্পার চোখ জলে ভরে গেল। কোন পরিস্থিতিতে রাজাপ্পার চোখ জলে ভরে উঠল? রাজাপ্পা অবশেষে তীব্র হিংসার বশে নাগরাজনের অ্যালবামটি আগুনে পুড়িয়ে দেয়। সৌন্দর্যের এই ধ্বংস দেখে তার মনে গভীর এক অনুশোচনা বোধ তৈরি হয়। সেই পরিস্থিতিতে রাজাপ্পার চোখ জলে ভরে ওঠে। ক্লাসের সমস্ত ছেলে মেয়ে নাগরাজনের অ্যালবামের প্রতি মুগ্ধ হয়ে রাজাপ্পা মনে মনে অভিমান করে। সেই অভিমান একসময় বিদ্বেষে পরিণত হয়। সে যে কোনোভাবে নাগরাজনের অ্যালবামটি দেখার চেষ্টা করে। একসময় তার বাড়ি গিয়ে অ্যালবামটি চুরি করে আনে, কিন্তু চুরি করার পরে অদ্ভুত এক সমস্যা তার মনের মধ্যে তৈরি হয়। সে কোনোভাবে রাতে ঘুমাতে পারে না, তার মধ্যে অস্থিরতা দেখা যায়। ফলে সে বাধ্য হয়ে অ্যালবামটি পুড়িয়ে দেয়। যখন নাগরাজন রাজাপ্পার সামনে দাঁড়িয়ে মনের কষ্ট প্রকাশ করে, তখন সহপাঠী সেই ব্যথা হাইপেন বেদনাবোধ রাজাপ্পাকে পীড়িত করে। অপূর্ব ও মূল্যবান অ্যালবামটি নষ্ট করার কারণে এক তীব্র অনুশোচনাবোধ থেকে রাজাপ্পার চোখ জলে ভরে ওঠে।
5 দাগে রয়েছে নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্পটিকে বেছে নাও। যে কোনো তিনটি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। আগামীকালের আশ্বাস রুটি ভাত কাপড় দিয়ে কি আজ বাঁচা যায়? উত্তর হবে রুটি দিয়ে কি আজ বাঁচা যায়। ছোট একটা তুক করে বাইরেটা বদলে পাল্টে ঘুরিয়ে ধসিয়ে দাও। উত্তর হবে বদলে দাও। গাছগুলো নদীর জলে গা ধুয়ে স্নান করে পাতা ধুয়ে শিকড় ধুয়ে আসুক। উত্তর হবে স্নান করে আসুক। এতে অনেকগুলো পেট কিন্তু রোজগার সামান্য। মাসি পিসির বাড়িতে অনেকগুলো পেট কিন্তু রোজগার সামান্য, 2 মুঠো 1 মুঠো অতি অল্প। উত্তর হবে 1 মুঠো। লোকটা জানলেই না কবিতায় আলাদিনের আশ্চর্য প্রদীপ বলা হয়েছে লোকটার বুদ্ধিকে হৃদয়কে চেতনাকে না দৃষ্টিকে। উত্তর হবে হৃদয়কে। 6 দাগে রয়েছে খুব সংক্ষেপে নিচে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। মানুষ পরাধীন হয় কখন? একজন মানুষ যখন অন্যের দ্বারা পদানত তখন সে পরাধীন। কখনো প্রতিষ্ঠানের দ্বারা, রাষ্ট্রের দ্বারা, কখনো বা অন্য দেশের দ্বারা। যখন আমরা আমাদের সার্বভৌম ক্ষমতা হারিয়ে ফেলি তখন আমরা পরাধীন, অর্থাৎ অন্যের অধীন হলে তাকে পরাধীন বলা হয়। কারা সাত ঝামেলা জোটায়? মাসি পিসি সাত ঝামেলা জোটায়। কবিতায় লোকটির 2 আঙুলের ফাঁক দিয়ে কি খসে পড়ল? কবি সুভাষ মুখোপাধ্যায় জানিয়েছেন লোকটা জানলই না কবিতায় লোকটার 2 আঙুলের ফাঁক দিয়ে কখন খসে পড়ল তার জীবন। আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে কি? আলাদিনের আশ্চর্য প্রদীপ রূপকথার বিচিত্র জগৎকে মনে করিয়ে দেয়। এখানে অবশ্য এই কথার মাধ্যমে হৃদয়ের সুখ আনন্দ শান্তিকেই বোঝানো হয়েছে। ঘুরে দাঁড়াও কবিতায় কবি বাইরেটা কীভাবে পাল্টে দেওয়ার কথা বলেছেন। ঘুরে দাঁড়াও কবিতায় কবি বাইরেটা ছোট্ট একটা তুক করে পাল্টে দেওয়ার কথা বলেছেন। 7 দাগে রয়েছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। ছোট্ট একটা তুক করে বাইরেটা পাল্টে দাও। বাইরেটায় কী ধরনের বদল ঘটবে বলে কবি আশা করেন? সেই কাঙ্ক্ষিত বদল ঘটলে জীবন কীভাবে অন্যরকম হবে বলে কবি মনে করেন? কবির আশা ও কবি প্রণবেন্দু দাশগুপ্ত মনে করেন মানুষ যদি একবার ঘুরে দাঁড়াতে পারে, যদি সে বাইরের জগৎটাকে টুক করে ফেলতে পারে, তাহলে সাইকেল রিক্সাগুলো শীষ দিয়ে বনে বনান্তরে চলে যাবে। কাদা ভর্তি রাস্তা উঠে পড়বে ছায়াপথের কাছাকাছি। সবুজ শ্যামল স্নিগ্ধ গাছগুলি নদীর জলে স্নান করে আসবে। জেগে উঠবে উপান্তরের শহরতলি। কাঙ্ক্ষিত বদল ও সেই কাঙ্ক্ষিত বদল ঘটলে মানুষ ইচ্ছে মতো সব কিছুকে পরিবর্তন করে দিতে পারবে। শুধু নিজেকে নয়, প্রকৃতি জীবন ও সমাজ জীবনকেও সে বদলে দিতে পারবে। আর তখন সেই মানুষের সংস্পর্শে সব কিছু দ্রুত পরিবর্তিত হবে। লোকটা জানলই না পংক্তিটি 2বার কবিতায় আছে। এই পংক্তিটি একাধিকবার ব্যবহারের কারণ কি? কবি সুভাষ মুখোপাধ্যায় একটি মানুষের আকাঙ্ক্ষা নিঃশেষিত হওয়ার সংবাদ যাপন করে জানিয়েছেন লোকটা জীবনের প্রকৃত অর্থ, বেঁচে থাকার সার্থকতা এসব কিছুই জানল না। ফলে তার কড়ি গাছে কড়ি হলো ঠিকই, কিন্তু হৃদয়ের কোনো খবর সে পেল না। এই কথাটুকু অত্যন্ত গুরুত্ব সহকারে বোঝানোর জন্য লোকটা জানলই না পংক্তিটি একাধিকবার ব্যবহৃত হয়েছে। মাস মাইনার হিসেব তো নেই। মাস মাইনার হিসেব নেই কেন? মাস মাইনার হিসেব না থাকার কারণ ও যে মানুষ সারাক্ষণ কর্মে ব্যস্ত থাকে, জীবন জীবিকা নিয়ে অত্যন্ত সংকটে থাকে, সেই মানুষের জীবনে মাস মাইনার হিসেব না থাকাই স্বাভাবিক। এরা প্রতিদিন একই কর্মের বন্ধনে আবদ্ধ থাকে। সে জীবনে কোনো আড়ম্বর নেই। শ্রমজীবী দরিদ্র লাঞ্ছিত মানুষরা সারাদিন কর্মে ধর্মে একাত্ম থাকে, সুতরাং তাদের কাছে মাস মাহিনার কোনো গুরুত্ব নেই। 8 দাগে রয়েছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। প্রথম, আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়? এখানে আগামীকাল আর আজ বলতে কি বোঝানো হয়েছে? আগামীকাল। মার্কিন কবি ল্যাংস্টন হিউজ কোনো মিথ্যা স্বপ্নে বিশ্বাস করেন না। তিনি এমন বক্তব্যের বিশ্বাসী নন যে সময়ে সবই হবে। কাল একটা নতুন দিন। ভবিষ্যতে আপনা আপনি দেশ স্বাধীন হবে। মানুষ পরাধীনতা থেকে মুক্তি পাবে, এমন অলীক কল্পনায় কবি বিশ্বাস করেন না। শুধু স্বাধীনতার স্বপ্ন নিয়ে পরাধীন লাঞ্ছিত জাতি বাঁচতে পারে না। কোনো একদিন শুভ সময় আসবে, এ শুধু তত্ত্বকথা মাত্র। কেননা বিপ্লবের পথে অসংখ্য মানুষের আত্মবলিদানের মাধ্যমে দেশ স্বাধীন হবে, এটাই স্বাভাবিক। আগামীকালের রুটি হলো কাঙ্ক্ষিত স্বাধীনতা, কিন্তু তা শুধু স্বপ্নের ফসল নয়,
তার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। আজ আজ বলতে কবি তৎকালীন সময়ের পরাধীন অবস্থাকে নির্দেশ করেছেন। পরাধীনতার গ্লানি মানুষের বেঁচে থাকার আনন্দকে হরণ করেছে, মানবতাকে লাঞ্ছিত করেছে। দেশ যখন লাঞ্ছিত, দেশের মানুষ যখন বঞ্চিত, তখন মিথ্যা স্বপ্ন দেখানোর অর্থই হয় না। কবি ল্যাংস্টন হিউজ বোঝাতে চেয়েছেন, ভবিষ্যতের প্রস্তুতিহীন স্বপ্ন নিয়ে কোনো জাতি, কোনো দেশ এগিয়ে যেতে পারে না। মাসিবিশি কবিতায় এই মাসিবিশি কারা, তাদের জীবনের কোন ছবি এই কবিতায় তুমি খুঁজে পাও? মাসিবিশি বলতে দরিদ্র, অসহায়, ক্ষুধিত শ্রমজীবী মহিলাদের বোঝানো হয়েছে। জীবনের ছবি। কবি জয় গোস্বামী কর্মমুখর জীবনের কথা শুনিয়েছেন। অনেক রাত থেকে এই মাসিবিশিরা ঘুম থেকে ওঠে। সমস্ত মানুষ যখন গভীর তন্দ্রায় আচ্ছন্ন, তখনও তাদের কাজকর্ম থামতে চায় না। এরা ভোরবেলা ট্রেন ধরতে আসে। তাদের পরিবারের লোক সংখ্যা অনেক। এক মুঠো রোজগারের আশায় জীবনের ঝুঁকি নিয়ে দিক দিগন্তে ছড়িয়ে পড়ে। কখনো রেল বাজারে হোমগার্ডরা ঝামেলা করে, তবু তাদের কাজ করতেই হয়। এরা কখনো মাস মাইনার হিসেব রাখে না। কোলে কাঁখে চালের বস্তা নিয়ে সামনের দিকে এগিয়ে চলে। তাদের জীবন এক প্রকার মন্থরভাবে চলে। 6 দাগে রয়েছে খুব সংক্ষেপে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। দুর্গা রান্নার হাঁড়িটা ফেলে দিতে চায়নি কেন? দুর্গা হাঁড়িটা ফেলতে চায়নি কারণ আর একদিন সে বনভোজন করতে চেয়েছিল। সর্বজয়া ও দুর্গা কোথায় কী তুলতে গিয়েছিল? সর্বজয়া ও দুর্গা জামতলায় কচু শাক তুলতে গিয়েছিল। ঔষধ হিসাবে দুর্গা কী খেত? ঔষধ হিসেবে দুর্গা নিমছাল সিদ্ধ খেত। 10 দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান 3। সেদিন আশ্চর্য ব্যাপার ঘটেছিল। আশ্চর্য ব্যাপার কী কী ছিল? এক বুড়ো বাঙালি মুসলমান একটা বড় রংচঙে কাঁচ বাসানো টিনের বাক্স নিয়ে খেলা দেখাতে এসেছিল। জীবন চৌধুরীদের ওখানে সবাই এক এক পয়সা দিয়ে নলে চোখ লাগিয়ে দেখছিল। দুর্গার কাছে পয়সা ছিল না, সে দাঁড়িয়েছিল। বুড়ো লোকটি তাকে পয়সা ছাড়াই দেখতে বলেছিল। নলে চোখ লাগিয়ে সে যা দেখেছিল তা খুবই আশ্চর্যের। অজয় অপুকে কি মনের কথা বলেছিল। মনের কথা বলে এমন সাথী অজয়ের জোটেনি, তাই অপুকে পেয়ে তার মনের কথা খুলে বলল। সে প্রায় 40 টাকা জমিয়েছে। একটু বড় হলে সেই যাত্রা দল ছেড়ে দেবে, কারণ অধিকারী বড় মারে। সে আশুপালের দলে যোগ দেবে, সেখানে বড় সুখ। রোজ রাত্রে লুচি খেয়ে দেয়, না খেলে 3 আনা পয়সা খোরাকি দেয়। এই দল ছাড়লে সে আবার অপুদের বাড়ি আসবে। 11 দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান 5। মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে অপুর কর্ণের চরিত্র বড় ভালো লাগে কেন? উত্তরে দেখে আমি আর মুখে বলছি না, আমি আস্তে আস্তে কল ডাউন করছি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমার খাতে নোট ডাউন করে নেবে। কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। পরের প্রশ্ন, বাবার সঙ্গে অপুর কুঠির মাঠ দেখতে যাওয়ার অভিজ্ঞতাটি লেখো। কুঠি বাড়ি বলতে তুমি কী বোঝো? ভালো করে উত্তর দেখে নাও। কুঠিমার দেখতে যাওয়ার অভিজ্ঞতা পয়েন্ট করবে। উত্তর দেখে নাও। 12 দাগে রয়েছে নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্পটিকে বেছে নাও। যে কোনো 5টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। তোকে নিয়ে আর পারি না নির্ণায়ক অংশটি হলে উত্তর হবে অব্যয়। ক্রিয়ার মূলকে বলে উত্তর হবে ধাতু। আপনাদিগের এর চলিত ভাষার রূপটি হলো উত্তর আপনাদের। সাধু ভাষা আর একটি প্রধান বৈশিষ্ট্য হলো সমাসবদ্ধ পদের প্রয়োগ বাহুল্য। নিচের কোন বাক্যটি ব্যাকরণগতভাবে ভুল? এখন অন্ধকার হইয়া এসেছে। ওদেরকে এর সাধু ভাষার রূপটি হলে উত্তর হবে উহাদিগকে। নিচের সাধু গদ্যটিকে চলিত ভাষায় রূপান্তর করো। একদা আরব জাতির সহিত মূর্দিগের সংগ্রাম হইয়াছিল। একবার আরব জাতির সঙ্গে মূর্দের সংগ্রাম হয়েছিল। 14 রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর যে কোনো 3টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখো। সন্ধি ও সমাসের একটি পার্থক্য হলো
সন্ধিতে বিভক্তি লোপ পায় না, কিন্তু সমাসে অধিকাংশ ক্ষেত্রে পূর্ববর্তের বিভক্তি লোপ পায়। সমাস শব্দটির সাধারণ অর্থ লেখো। সমাস শব্দটির সাধারণ অর্থ হলো সংক্ষিপ্ত করা। ক্রিয়া বিভক্তি কাকে বলে? কাল বা পুরুষ অনুসারে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে সেই ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে ক্রিয়া বিভক্তি বলে। চল যুক্ত ই চলি, এখানে চল ধাতুর সঙ্গে অবশ্যই ক্রিয়া বিভক্তি যুক্ত হয়েছে। এই তো পদগুলির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। প্রেতছায়া, প্রেতের ছায়া সম্বোধন তৎপুরুষ। ছাল বাকল, ছাল ও বাকল দ্বন্দ্ব সমাস। 15 দাগে রয়েছে নিচের যে কোনো একটি বিষয় অবলম্বন করে প্রবন্ধ রচনা করে। প্রশ্নের মান রয়েছে 6। প্রত্যয়িক জীবনে বিজ্ঞান, দেশ গঠন ও ছাত্র সমাজ, বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা, বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার। পত্র রচনার মধ্যে তোমার রয়েছে হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ। এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখো। লেখা শুরু করবে। শ্রদ্ধেয় সম্পাদক সমীর বসু, দৈনিক সুখবর বিরাটি, উত্তর 24 পরগনা। তোমরা তোমার ঠিকানা দেবে। হাসপাতালের সামনে মাইক বাজানোর বিরুদ্ধে প্রতিবাদী পত্র। সচেতন নিবেদন। আমি বিরাটি অঞ্চলের বাসিন্দা। তোমরা যেখানে বাসিন্দা সেখানে নাম দেবে, আর সেখানে হাসপাতালের নাম দেবে। আমার বাসস্থানের 500 মিটারের মধ্যে রয়েছে বিরাটি মিউনিসিপ্যাল হসপিটাল। মূলত অত্যন্ত দরিদ্র মানুষেরা এখানে চিকিৎসা করাতে আসে। এই হসপিটালের পাশে বেশ কয়েকটি চায়ের দোকান, 2টি হোটেল ও দাদাভাই বিরিয়ানির দোকান তৈরি হয়েছে। এই দোকানগুলি থেকে উচ্চস্বরে মাইকের শব্দ ভেসে আসে। এর ফলে যারা হার্টের পেশেন্ট তাদের যন্ত্রণার শেষ নেই। আমরা স্থানীয় মানুষজন অনেক অনুরোধ করেও বিষয়টির সমাধান করতে পারিনি। শুধু তাই নয়, রীতিমতো নানান হুমকিও আমরা শুনেছি। আপনার সর্বাধিক প্রচলিত সংবাদপত্রের মাধ্যমে পুলিশ প্রশাসনের নজরে এই বিষয়টি আনতে চাই। আশা করি এই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমার এই পত্রটি প্রকাশ করে বাধিত করবেন। নমস্কার। তোমার নাম লিখবে আর তোমার ঠিকানাটা আর ডেটটা বসাবে। অথবা দিয়ে আরও একটি পত্র রচনা রয়েছে। তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনার স্তূপ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি পাঠাও। মাননীয় সম্পাদক সমীর বসু, পত্রিকার নাম ঠিকানা দেবে। বিষয় যত্রতত্র আবর্জনার স্তূপ। সবিনয় নিবেদন। আমি উত্তর 24 পরগনা বেলঘরিয়া অঞ্চলের বাসিন্দা। বিরাটি থেকে দক্ষিণেশ্বরে যাওয়ার পথে বেলঘরিয়া অঞ্চলে আবর্জনা সঞ্চিত রাখার যে জায়গা করা হয়েছে তার দুর্গন্ধে আমরা অতিষ্ঠ। তাছাড়া মিউনিসিপ্যালিটির ময়লা ফেলার গাড়িগুলির যত্রতত্র আবর্জনা স্তূপাকৃতি করায় আমাদের দুঃখের অন্ত নেই। স্থানীয় প্রশাসনকে অনেকবার বলেও আমাদের কোনো সুরাহা হয়নি। তাই আপনার বহুল প্রচারিত পত্রিকার মাধ্যমে আমি বিষয়টি উচ্চতর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্যারা চেঞ্জ করে লিখবে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে আশা করি আপনি আমার এই পত্রটি প্রকাশ করে বাধিত করবেন। নমস্কার। তোমরা তোমার নাম লিখবে, তোমার ঠিকানাটা বসাবে, আর যে ডেটে তোমরা চিঠি লিখছো সেই ডেটটা কিন্তু বসাবে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার 8ম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করতে দেখতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে বছর 8ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 8ম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নমান এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো কম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও।